আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের চ্যাপ্টার 4-এর পার্ট 7 অর্থাৎ শ্বসনতন্ত্রের সাধারণ রোগ নিয়ে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখবা। সো চলো আমরা আমাদের আলোচনার সামনে এগিয়ে নিয়ে যাই। দেখো, এখানে একটা কাহিনী বলা হয়েছে যে হাকিম সাহেব যক্ষায় ভুগছেন, প্রফুল্ল বাবুর অ্যাজমা বা হাঁপানি, ছোট্ট শিশু বিকাশে নিউমোনিয়া হয়েছে। এই রোগগুলোর কারণ কী ধরনের সাবধানতা গ্রহণ করলে তাদের এই রোগগুলো হতো না? এই রোগগুলোর প্রতিকার কী? এই রোগগুলোর কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধী ব্যবস্থা জেনে নিলে রোগীর আক্রমণ থেকে অনেকাংশে পরিত্রাণ পাওয়া সম্ভব। ফার্স্ট অফ অল রয়েছে দেখো যক্ষা। যক্ষা একটি অতি পরিচিত সংক্রামক রোগ। এ রোগ সহজে সংক্রমিত হয়। যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে এবং অপুষ্টিতে ভোগে বা যক্ষা রোগের সাথে বাস করে তারা এই রোগের শিকার হয়ে থাকে। কারণ হিসেবে রয়েছে দেখো, এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে মূলত এই রোগ হয়। তারপর দেখো রয়েছে লক্ষণ। দেহের ওজন কমতে থাকে এবং শরীর দুর্বল হতে থাকে। খুসখুসে কাশি হয়, কখনো কখনো কাশির সাথে রক্ত পড়তে পারে। বিকালের দিকে অল্প জ্বর হয়, রাতে শরীরে ঘাম হয়, বুক বা পিঠে ব্যথা হয়, মাঝে মাঝে পেটে ওষুধ দেখা দেয়। এগুলো হচ্ছে যক্ষা রোগের লক্ষণ। তোমরা অবশ্যই সবগুলো রোগের লক্ষণগুলো মুখস্থ করবা। সবগুলো রোগের লক্ষণগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে, এবং প্রতিকার এবং প্রতিরোধ এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো দেখো, যক্ষা রোগের প্রতিকার কী রয়েছে। রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই চিকিৎসা দীর্ঘমেয়াদী, সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই চিকিৎসা বন্ধ করা যাবে না। প্রতিরোধ কী রয়েছে। যক্ষার প্রতিষেধক টিকা হচ্ছে বিসিজি। যক্ষার প্রতিষেধক টিকা হচ্ছে বিসিজি। জন্মের পর থেকে 1 বছরের মধ্যে শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হয়। জন্মের পরপরই যত দ্রুত সম্ভব শিশুকে এই টিকা দেওয়ার ব্যবস্থা করা উচিত। যক্ষা রোগীকে পৃথক রাখতে হবে। সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে হাসপাতালে পাঠানো। এটা সুচিকিৎসা নিশ্চিত হয়। রোগীর কফ, থুতু মাটিতে পুঁতে ফেলা দরকার, কারণ এসবে অসংখ্য জীবাণু থাকে। হাসি কাশির সময় মুখ রুমাল দিয়ে ঢেকে নিতে হবে। যক্ষা রোগীর কাছে শিশুদেরকে যেতে দেওয়া উচিত নয়। এরপর রয়েছে নতুন আরেকটা রোগ, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া একটি ফুসফুসের রোগ এবং তোমরা নিউমোনিয়া রোগের নাম অবশ্যই শুনো। অত্যাধিক ঠান্ডা লাগলে নিউমোনিয়া রোগ হতে পারে। হাম, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে। শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ, কারণ এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণে মূলত এই রোগ হয়ে থাকে। এটা হচ্ছে মেবি নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটা মনে হয় নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণেই এই নিউমোনিয়া রোগ হয়ে থাকে, আমি ঠিক শিওর না। আচ্ছা, লক্ষণ। কাশি ও শ্বাসকষ্ট হবে, শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয়, বেশি জ্বর হয়, কাশির সময় রোগী বুকে ব্যথা অনুভব করে। তোমাদেরকে একটা কথা বলি, শোনো। সেটা হচ্ছে এই রোগগুলার লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ যদি তোমাদের পরীক্ষায় আসে প্রশ্ন হিসেবে, তোমরা কিন্তু অবশ্যই এটা পয়েন্ট আকারে লিখবা। 1, 2, 3, 4 দিয়ে অথবা ডট ডট দিয়ে তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো। দেখো, নিউমোনিয়া রোগের প্রতিকার। অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীর ঔষধ ও পথ্য খাওয়া দরকার। বেশি করে পানি, তরল পদার্থ, স্যুপ বা ফলের রস পান করতে হবে। রোগীকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। প্রতিরোধ দেখো, শিশুদের হাম ও ব্রঙ্কাইটিস হলে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা হাম ও ব্রঙ্কাইটিস থেকে কিন্তু নিউমোনিয়া রোগ হয়ে থাকে। ব্রঙ্কাইটিস, শ্বাসনালী সংক্রমণকে মূলত আমরা ব্রঙ্কাইটিস বলি। অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলাবালি মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে এই রোগ হতে পারে। কারণ হিসেবে রয়েছে এক ধরনের ভাইরাস থেকে এই রোগ হয়। লক্ষণ দেখো, কাশি, শ্বাসকষ্ট হবে, কাশির সাথে কফ থাকে, জ্বর হয়, রোগী ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। প্রতিকার, ধূমপান বন্ধ করা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা। হাঁপানি বা এজমা। হাঁপানি ছোঁয়াচে বা জীবাণুবাহিত কোনো রোগ নয়, কারণ বিশেষ কোনো খাবার, বাতাসে উপস্থিত ধুলাবালি অথবা ফুলের রেণু প্রশ্বাসের সাথে ফুসফুসে প্রবেশ করলে হাঁপানি হতে পারে। এবার তোমরা একটা জিনিস বলো তো, প্রশ্বাস কাকে বলে? প্রশ্বাস হচ্ছে যখন আমরা অক্সিজেন গ্রহণ করি, সেটাকে মূলত আমরা প্রশ্বাস বলি। শিশুদের ক্ষেত্রে সাধারণত সর্দি থেকে হাঁপানি হতে পারে। ব্যতিক্রম, বছরের বিশেষ ঋতুতে বা ঋতু পরিবর্তনের সময় এই রোগ বেড়ে যায়। লক্ষণটা দেখো, হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মতো হয়, রোগী জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করে, ফুসফুসের বায়ুতলিতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয় না বা বাধাগ্রস্ত হয়, ফলে রোগীর কষ্ট হয়। শ্বাস নেওয়ার সময় রোগীর পাঁজরের মাঝের চামড়া ভিতরের দিকে ঢুকে যায়। কাশির সাথে কখনো কখনো সাদা কফ বের হয়।
জ্বর থাকে না, রোগী কোনো শক্ত খাবার খেতে পারে না, কখনো কখনো বমি হয়, রোগী দুর্বল হয়ে পড়ে। প্রতিকার থেকে কী কী রয়েছে? আলো বাতাসপূর্ণ গৃহে বসবাস করা, যে সকল জিনিসের সংস্পর্শে আসলে বা খেলে হাঁপানি বাড়ে তা থেকে বিরত থাকা, যেমন পশমি কাপড়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা, ধোঁয়া ধুলাবালি ইত্যাদি থেকে দূরে থাকা, ধূমপান পরিহার করা। ওষুধ সেবনে শ্বাসকষ্টে কিছুটা লাঘব হয় বটে, কিন্তু রোগ পুরোপুরি ভালো হয় না। তাই শ্বাসকষ্ট লাঘবে রোগীর সাথে সবসময় ওষুধ রাখা অত্যন্ত জরুরি। এরপর দেখো রয়েছে পার্ট 8। পার্ট 8 আসলে কিছু নাই, একদম ফালতু একটা পার্ট। এর আমাদের একটা কাজ রয়েছে, আর তোমরা জানোই কাজকে আমি একদম সহ্য করতে পারি না। তারপরেও দেখো এখানে আমাকে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা কী কী শিখলাম। আচ্ছা, এখানে দেখো পত্ররন্ধ্র, রক্ষীকুশ, বহিঃশ্বসন, অন্তঃশ্বসন, লসিকা। হ্যাঁ, তো এখানে মূল বিষয়টা হচ্ছে এইখানে যে পত্ররন্ধ্র, রক্ষীকুশ কাকে বলে, এই 4টা জিনিস তোমরা অবশ্যই মুখস্থ করবা। কখনো কিন্তু আমরা এই অধ্যায় শেষে কী কী শিখলাম এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না, বাট এখানে এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো পত্ররন্ধ্র কাকে বলে? পত্ররন্ধ্রের রক্ষীকুশগুলো পত্ররন্ধ্রকে খোলা বা বন্ধ করতে সাহায্য করে। রক্ষীকোষে ক্লোরোফিল থাকে, তাই দিনের বেলায় রক্ষীকোষে সালোক সংশ্লেষণ ঘটে এবং এর ফলেই পত্ররন্ধ্র খুলে যায়। প্রতিটি জীবে শ্বসন অপরিহার্য। বহিঃশ্বসন দেখো, ফুসফুসের বায়ুতলি থেকে অক্সিজেন কোষনালী রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বায়ুতলিতে আসে। ফুসফুসের এই গ্যাসীয় আদান প্রদানকে বহিঃশ্বসন বলে। প্রশ্বাস ও নিঃশ্বাস এই দুই প্রক্রিয়া বহিঃশ্বসনের অন্তর্গত। অন্তঃশ্বসন রয়েছে, কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণাদি খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটে, এইভাবে অন্তঃশ্বসন ক্রিয়া ঘটে। লসিকা রয়েছে একরকম স্বচ্ছ, ঈষৎ, মৃদু, ক্ষারীয় পদার্থ। এটা এক ধরনের রূপান্তরিত কলারস। সো এইগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোয়েশন দিয়ে দিতে পারে। ঠিক আছে, এখান থেকে তোমাদের কোয়েশন দিয়ে দিতে পারে, তোমরা অবশ্যই এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবা। সো এই ছিল আজকের ভিডিও, এবং আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা তোমাদের চ্যাপ্টার 4 শেষ করে ফেললাম। সো নেক্সট ভিডিওতে আমরা মূলত তোমাদের এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করবো এবং তারপরেই আমরা অধ্যায় 5-এ চলে যাব। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।